হ্যালো 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 মাই নন্টে ফন্টে, আমার নন্টে ফন্টে গ্যাং কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন ওদের মধ্যে কি চলছে, তোদের মধ্যে আমি জানি তোদের মধ্যে এখন চলছে যে এমন কিছু কোশ্চেন্স যদি ম্যাম দিয়ে দিত আমাদের ওয়ান শটের পরে এবং ম্যারাথনের পরে, যাতে আমরা কি করতে পারতাম, পরীক্ষাতে খুব ভালো নম্বর নিয়ে এসে ম্যামকে বলতাম, ম্যাম নন্টে ফন্টে ওপি জিন্দাবাদ। তাই তো, নন্টে ফন্টে ওপি জিন্দাবাদ ডেফিনেটলি হবে। কিভাবে হবে? এইভাবে হবে যে পরীক্ষায় সব কমন কিভাবে আসতে পারে আমাদের হিস্ট্রির, সেটা তো ম্যামই বলে দেবে। চলো সেটা জানি নি, আর আমরা তো জানি যে ম্যাম কোথা থেকে পাবো। সেই নির্মাণ বাংলার আমাদের যে ব্যাচটা রয়েছে, আমরা ওখানে জয়েন হয়ে গেছি ম্যাম, আমরা জানি। তো সেখান থেকে জয়েন হয়ে যাবো এবং সেখান থেকে আমরা কি করব, এই যে পুরো সাজেশনটা রয়েছে সেটা নিয়ে নেবো। তাছাড়াও তোমাদেরকে কিছু হয়তো আমার মন চাইলেও তো আমি কিছু দেবো, হ্যাঁ না, পরীক্ষার আগে দেবো, পরীক্ষার পরেও দিতে পারি, তারপরে আমাদের ফাইনাল আছে সেখানেও আমরা কিন্তু অনেক কিছু পেতে পারি। সেটা কোথায় পাবো? এই কিউআর কোডটা স্ক্যান করে নাও। কিউআর কোডটা স্ক্যান করলে কি করবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। চলো, সব জেনে নেওয়ার পরে এবার আমরা শুরু করছি ঔপনিবেশিক অর্থনীতি ও দরিদ্রতা। 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 3 বা 4 মার্কস এবং হচ্ছে 5 বা 8 মার্কসের সাজেশন সব দেবো। দেখো 1 মার্কে কি কি রয়েছে বলছে, ঔপনিবেশিক অর্থনীতি কি, চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে এখান থেকে কিন্তু আমরা পাঠশালা বন্দোবস্তটাও দেখে নেব, পাঠশালা বন্দোবস্তটাও দেখবো, মাথায় থাকে যেন। আর কি করব, জমিদার কারা ছিল, সূর্যাস্ত আইনটা দেখবো, রায়তবাড়ি ব্যবস্থা, মালবাড়িটাও দেখবো। তারপরে দাদন প্রথা কি হয়, নীল বিদ্রোহের নেতা কারা ছিল, কৃষি যে বাণিজ্যিকীকরণ সেটা কি হয়, সম্পদের বহির্গমন কি, এগুলো 1 নম্বরে আসবে। 2 মার্কসের জন্য চিরস্থায়ী বন্দোবস্তের দুটো ত্রুটি লেখো, বৈশিষ্ট্য লেখো, রায়তবাড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য লেখো, মহলবাড়ি বন্দোবস্ত কিভাবে চিরস্থায়ী বন্দোবস্তকে সরিয়ে দিল সেটা দেখবো। 3 মার্কস বা আমাদের এটা 4 মার্কসেও আসতে পারে, বৈশিষ্ট্য ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের নীল বিদ্রোহের কারণ ফলাফল খুব ইম্পর্টেন্ট, কৃষির বাণিজ্যিকীকরণ, তারপর হচ্ছে ব্রিটিশ শাসনে ভারতে কুটির শিল্পে কিভাবে পতন হয়েছিল সেটা। 5 বা 8 মার্কসে হচ্ছে কি ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো কি কি ছিল সেগুলো আমরা প্রত্যেকটা লিখবো। তারপরে হচ্ছে ভারতে দারিদ্র্যের কারণ কি কি ছিল সেগুলো, যেমন সম্পদের বহির্গমন, কৃষিজ বাণিজ্যিকীকরণ রয়েছে, তারপর হচ্ছে আমাদের ইয়ে রয়েছে যেটা কি বলে 76-এর মন্বন্তর, এগুলো সব লিখবো। তারপরে নীল বিদ্রোহ পুরোটা লিখতে বলেছে এবং কিভাবে ভারতীয় শিল্পের অবনতি ঘটে সেটাও আমরা লিখবো। ঠিক আছে, সেগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারটা, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। সেটা 1 মার্কসের কি কি কোশ্চেন্স আসতে পারে বলছে, মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণী বলতে কি বোঝায়, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ আন্দোলনের নেতা। এবং এই যে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ রয়েছে না, এগুলো কোন রেগুলেশন অ্যাক্টের দ্বারা হয়েছে, রেগুলেশন আইনগুলো আমরা পড়বো, কারা এতে হেল্প করেছে, রেগুলেশন কারা এতে হেল্প করেছে, হ্যাঁ না, কত সালে এগুলো পাস হয়েছে এই আইনগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে ইয়াং বেঙ্গল আন্দোলন, ডিরোজিও কে ছিলেন, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন, নীল বিদ্রোহের কারণ তিতুমির, নীল বিদ্রোহের কারণ যখন পড়ছি আমরা এখান থেকে কিন্তু হিন্দু প্যাট্রিয়েট, তারপরে হচ্ছে তোমাদের নীল দর্পণ নাটক, এগুলো আমরা একবার করে দেখে নেবো। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং হচ্ছে আমাদের 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়েছে সেটাও আমরা দেখবো। 2 মার্কসের ক্ষেত্রে কি কি দেখছি, রাজা রামমোহন রায়ের যে সংস্কারমূলক সমাজ সংস্কারমূলক কাজগুলো ছিল সেটা, বিদ্যাসাগরের অবদান, ইয়াং বেঙ্গলের অবদান বা বৈশিষ্ট্য, স্বাধীনতা বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহের কারণ, এগুলো সবই দেখবো। তারপর হচ্ছে 1857 বিদ্রোহের যে দুটি কারণ পড়বো না, পুরো কারণটাই পড়ে যাব। যদি আমাদের বড় কোশ্চেনে আসে তাহলে বড়তে লিখবো, যদি 2 নম্বরে আসে দুটো লিখবো। তিতুমিরের আন্দোলনের গুরুত্ব এবং সমাজ সংস্কারে পাশ্চাত্য শিক্ষার কি ভূমিকা ছিল, পাশ্চাত্য শিক্ষার ভূমিকার মধ্যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা লিখবো। তার সাথে সাথে আমরা ডিরোজিও, না হেয়ার স্কুল, এগুলো সবকিছুই কিন্তু আমরা লিখবো। এবার 3 আর 4 মার্কসের মধ্যে কি কি রয়েছে, রাজা রামমোহন রায়ের এটা রয়েছে, তারপর বিদ্যাসাগরের কি ভূমিকা রয়েছে সমাজ সংস্কারে, সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব এবং আমাদের 1857 বিদ্রোহের কারণ গুরুত্ব, এগুলোও কিন্তু আমরা পড়ে রাখবো। তারপর হচ্ছে 5 বা 8 মার্কসে কি কি রয়েছে, মহাবিদ্রোহের কারণ গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে বিভিন্ন বিদ্রোহগুলো হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, যেগুলো আমরা পড়েছি সেগুলো কিন্তু ছোট ছোট করে লিখতে হবে। আর সমাজ সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে, এটার মাধ্যমে কি হয়েছিল, যেমন সতীদাহ প্রথা বিলোপ হয়েছিল, বিধবা বিবাহ প্রচলন হয়েছিল, এগুলো আমাদেরকে, নারী শিক্ষা প্রচলন হয়েছিল, এগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এবার চলে আসছি আমাদের চ্যাপ্টারটা জাতীয়তাবাদের
প্রাথমিক বিকাশের ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 1 মার্কসের সাজেশন। জাতীয়তাবাদ কি, সভা সমিতির যুগ বলতে কি বোঝো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কি, ভারত সভা কারা প্রতিষ্ঠা করেন, অ্যালান অক্টেভিয়ান হিউম কে ছিলেন, নরমপন্থী চরমপন্থী কারা, এগুলো আমরা কিন্তু দেখবো। তারপরে কি দেখবো, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি, বঙ্গভঙ্গ কি, স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল, অনুশীলন সমিতি, লালবাল পালকারা, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। 2 মার্কসের সাজেশনের মধ্যে কি দেখবো, জাতীয়তাবাদের বিকাশ, সভা সমিতির ভূমিকা, তারপর হচ্ছে প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, নরমপন্থীর প্রধান বৈশিষ্ট্য, চরমপন্থীর মতবাদ কি ছিল, অর্থনৈতিক জাতীয়তাবাদ, তারপর বঙ্গভঙ্গের কারণ, স্বদেশী আন্দোলনের কর্মসূচিটা কি ছিল, বিপ্লবী আন্দোলনের বিকাশের কারণ কি ছিল, এগুলো দেখবো। 3 বা 4 মার্কসের কি কি কোশ্চেন্স দেখবো দেখে নাও। 3 বা 4 মার্কসের মধ্যে দেখবো হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি, মানে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কেন তৈরি হয়েছিল, নরমপন্থী চরমপন্থীর মধ্যে পার্থক্য, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনটা আলোচনা করতে বলেছে, কিভাবে হয়েছিল, কেন করেছিল, কি উদ্দেশ্য ছিল, কারা কারা যোগদান করেছিল, সবটাই লিখবো। অর্থনৈতিক জাতীয়তাবাদের গুরুত্ব আলোচনা করব, এবং তারপরে 5 বা 8 মার্কসের দেখবো হচ্ছে কি আমাদের যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণ এবং গুরুত্ব, বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের গুরুত্ব, নরমপন্থী চরমপন্থীর বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের বিকাশে অর্থনৈতিক চিন্তার কি ভূমিকা ছিল, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো বাস এখানেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। হ্যালো মাই নন্টে ফোনটে এখানেই আমরা শেষ করছি। তো আমরা দেখা করব নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো সলিউশনে, নেক্সট কোনো সাজেশনে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার, বেস্ট অফ লাক। খুব ভালো হবে পরীক্ষা, একদম চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা এসে নিজেই আমাকে বলে যাবে ম্যাম খুব ভালো হয়েছে। আর এই সাজেশনটা পেয়ে তোমরা কতটা খুশি সেটাও কিন্তু এক্সাইটমেন্টটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো টাটা।